হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডু মন্ত্রা। আমরা আজকে কন্টিনিউ করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপরে যে কোর্সটা আমরা শুরু করেছিলাম ইউটিউবে। তো তোমরা সবাই জানো দিস ইজ পার্ট অফ ফ্রি ইনিশিয়েটিভ বাই এডু মন্ত্রা, যেখানে আমরা যে ক্লাসগুলোকে পেইড বেচে করানো হচ্ছে ফর ডাব্লিউবিসিএস প্রিলিমস অ্যান্ড মেইনস, সেটাই আমরা ইউটিউবে ফ্রিতে আমরা করাচ্ছি সবার, যদি এটা থেকে লাভ নিতে পারে। তাই আমরা এই ইনিশিয়েটিভটা কন্টিনিউ করব। আর আজকে আমরা যে টপিকটার উপরে যাব সেটা হলো যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের আমরা প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশনসগুলোকে মেনলি দেখছিলাম। তো আমরা দেখেছিলাম প্রথম দিন বঙ্গভাষা প্রকাশিকা সভা, ল্যান্ড হোল্ডার সোসাইটি, ইন্ডিগো প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন, প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। আজকে আমরা যেখানে যাব সেটা হলো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি তৈরি হয়েছিল 1839-এ। এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির যে মেইন ফাউন্ডার তার নাম হলো উইলিয়াম অ্যাডামস। তো উইলিয়াম অ্যাডামস কে ছিলেন, হঠাৎ করে কোথা থেকে উদয় হলেন? উইলিয়াম অ্যাডামস ছিলেন রাজা রামমোহন রায়ের বন্ধু। তো উইলিয়াম অ্যাডামসের সাথে রাজা রামমোহন রায় একসময় খুব ভালো বন্ধুত্ব ছিল যখন রাজা রামমোহন রায় বেঁচে ছিলেন। তো উইলিয়াম অ্যাডামস জানতেন যে ভারতীয়দের অবস্থাটা ঠিক কী রকম আন্ডার দ্য ব্রিটিশ। তাই উনি কী করলেন, লন্ডনে এই সোসাইটিটা তৈরি করলেন যাতে ওখানকার যারা সিটিজেন্স আছে, ওখানে যে ব্রিটিশ পার্লামেন্ট আছে, ওখানকার যারা ল মেম্বার্স আছে, ওদেরকে যদি জানাতে পারে যে দেখুন ভারতীয়রা এত খারাপ আছে আন্ডার দ্য ব্রিটিশ, তোমাদেরই তো সিটিজেন, তারা তো ভালো একটা নেই, তো তাদেরকে অবগত করাবার জন্য এই সোসাইটিটা খুলেছিলেন উইলিয়াম অ্যাডামস। তো একটা জিনিস যেটা এখান থেকে বেরিয়ে আসে কোশ্চেন, সেটা হলো যে ফার্স্ট অর্গানাইজেশন যেটা ভারতের বাইরে তৈরি হয়েছিল, ফার্স্ট প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন যেটা ভারতের বাইরে তৈরি হয়েছিল ভারতীয়দের জন্য, সেটা হলো কি ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, এটাকে কিন্তু মাথায় একদম ঢুকিয়ে নাও, ভুলবে না। ফার্স্ট অর্গানাইজেশন দ্যাট ওয়াজ অর্গানাইজড আউটসাইড ইন্ডিয়া ওয়াজ ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। তার ঠিক 2 বছর পর, জন্ম হওয়ার ঠিক 2 বছর পর, মানে 1841 সালে একটা নিউজ পেপার যেটা ওদের মুখপাত্র হিসাবে কাজ করতো, সেটা বাদ করলো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। তার নাম হলো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাডভোকেট। এই পয়েন্টটা কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস মেইনসের জন্য বিশাল ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। 1839 সালের পর 1843 সাল, ইন দ্য ইয়ার 1843, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি বা বেঙ্গল ব্রিটিশ অ্যাসোসিয়েশন নামে একটি নতুন অর্গানাইজেশন তৈরি করে জর্জ থমসন। এখানেও আরেকজন বিদেশি। এবার জর্জ থমসন কে ছিলেন? জর্জ থমসন অ্যাকচুয়ালি দ্বারকানাথ ট্যাগরেরই একজন বন্ধু ছিলেন। দ্বারকানাথ ট্যাগর ইন্ডিয়াতে স্লেভারির এগেনস্টে খুব কথা বলতেন, প্রতিবাদ করতেন। আর দ্বারকানাথ ট্যাগরের রিপ্রেজেন্টেটিভ হিসেবে জর্জ থমসনও কিন্তু ব্রিটেনে স্লেভারির এগেনস্টে প্রতিবাদ করতেন। তো জর্জ থমসন যখন ইন্ডিয়াতে আসে, জর্জ থমসন তখন কী করেন, 1843 সালে এই সোসাইটিটা তৈরি করেন, যার নাম হলো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি বা বেঙ্গল ব্রিটিশ অ্যাসোসিয়েশন। এর সেক্রেটারি কে ছিলেন? এর সেক্রেটারি ছিলেন প্যারে চাঁদ মিত্র। এবার দেখো, আগের যে সোসাইটিগুলো আমরা দেখলাম, ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি বা ল্যান্ড হোল্ডার সোসাইটি বা বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই সোসাইটিগুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে মেনলি যারা মাথা ছিল ওরা ছিল জমিদার। বাট এই ক্ষেত্রে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির ক্ষেত্রে ওদের যে স্টান্স ছিল, এই স্টান্সটা ছিল কিন্তু এগেইনস্ট দ্য জমিনদারি সিস্টেম। আর যখন এগেইনস্ট দ্য জমিনদারি সিস্টেম তুমি কোনো স্টান্স নেবে, জমিদাররা কি থোড়ি বসে থাকবে এই সোসাইটিতে? তাহলে কি করবে, সোসাইটির থেকে জমিদাররা আস্তে আস্তে বেরোতে থাকবে। প্যারে চাঁদ মিত্র ওয়াজ ভেরি ভোকাল এগেনস্ট জমিনদারি সিস্টেম, কারণ এই যে সোসাইটিটা, এই সোসাইটিটা মেইনলি ফোকাস ছিল এডুকেটেড ক্লাসের উপরে। যারা মিডল এডুকেটেড ক্লাস, এদের উপরে বেশি ফোকাসটা ছিল, ইন্টেলিজেন্সিয়ার উপরে বেশি ফোকাসটা ছিল। দ্যাট ইজ ওয়াই দে অপোজ দ্য জমিনদারি সিস্টেম। তাই এখান থেকে আস্তে আস্তে আমরা দেখবো যে জমিদাররা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, 1843-তে এটা তৈরি হলেও এই যে দুটো সোসাইটি, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি আর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, এইগুলো কিন্তু বেশি দিন টেকেনি। 1849-50 সাল আসতে না আসতে এরা কিন্তু মোটামুটি বন্ধের দিকে চলে যায়। তখন ডিসাইড করা হলো, এই যে দুটো সোসাইটি যারা মেম্বার্সরা আছে তারা ডিসাইড করলো যে আমাদের এবার এক হতে হবে। এক হয়ে আরেকটা অ্যাসোসিয়েশন ওরা তৈরি করবে, যার নাম হলো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে আফটার মার্জিং ল্যান্ড হোল্ডার সোসাইটি অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। ল্যান্ড হোল্ডার সোসাইটি আর ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটিকে মার্জ করে তৈরি হয়েছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইন দ্য ইয়ার 1851। এই সালটাকেও মাথায় রাখবে, এই সালটাকেও তোমাদের মাথায় রাখতে হবে। এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মেইন প্রবক্তা কে ছিল, মেইন ফাউন্ডার কে ছিলেন? ফাউন্ডার ছিলেন দ্বারকানাথ ট্যাগর, আর প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাধাকান্ত দেব, আর তার প্রথম সেক্রেটারি ছিলেন
দেবেন্দ্রনাথ টেগর। এই ইনফরমেশনগুলো কিন্তু মেন্সের জন্য একটু কেয়ার করবে, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এইবার দেখো, এখানে আরেকটা কনসেপ্ট তোমাদের জানতে হবে। এই যে এতগুলো আমরা সোসাইটি দেখলাম ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি হওয়ার আগে, ল্যান্ড হোল্ডার সোসাইটি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি, এই যে সোসাইটিগুলো ছিল সেগুলোতে আমরা দেখবো যে ইউরোপিয়ানসরাও মেম্বার হিসেবে ছিল। প্রতিটা গ্রুপে কোনো না কোনো ইউরোপিয়ানসের মেম্বার হিসেবে ছিল, কম ছিল বাট ছিল। বাট এখানে আস্তে আস্তে 1851 সালে যখন আসলো তখন ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এরা ডিসাইড করলো যে ইউরোপিয়ানসদের এখানে অ্যালাউ করবে না। এবার বড় একটা কোশ্চেন মার্ক আসছে, কেন অ্যালাউ করবে না? হোয়াট ইজ দ্য রিজন? রিজন কি আছে? 1849 সালে একটা বিল, যেটা ড্রিঙ্ক ওয়াটার বেথুন নাম শুনেছো তোমরা? সেই ড্রিঙ্ক ওয়াটার বেথুন এনেছিল ব্রিটিশ পার্লামেন্টে। ওই বিলে বলা ছিল যে ইউরোপিয়ানসরা যদি কোনো ক্রাইম করে ইন ইন্ডিয়া, সেটা ইস্ট ইন্ডিয়ার ক্রিমিনাল জুরিসডিকশনের আন্ডারে চলে আসবে। এই যে বিলটা নিয়ে আসা হলো, এই বিলটা অ্যাক্ট যতক্ষণ না হয় সেটা নিয়ে অনেক চর্চা হয়, তাই তো? আমরা জানি কনস্টিটিউশন তাই পড়েছি, একটা বিল যখন আসবে সেটা নিয়ে ডিসকাস হবে, তারপর সেটা অ্যাক্ট হবে প্রেসিডেন্ট সাইন করার পর। এই বিলটা যখন জাস্ট তোলা হলো পার্লামেন্টে, তখন ইউরোপিয়ানসরা, নট জাস্ট ইন ইন্ডিয়া, ব্রিটেনের ইউরোপিয়ানসরাও কিন্তু সবাই একসাথে হয়ে গেল, অর্গানাইজড হয়ে এরা বলতে শুরু করলো, দিস ইজ এ ব্ল্যাক বিল, এই বিল আমরা চাই না। আলটিমেটলি বেথুন ওয়াজ ফোর্স টু উইথড্র দ্য বিল। বিলটা তো উইথড্র হয়ে গেল, ভারতীয়দের মনে লাগলো যে ভাই আমাদের জন্য কিছুটা ভালো কাজ করতে এসছে আর ইউরোপিয়ানসরা আমাদের এগেনস্টে কথা বললো, তাই এই বিলটা পাস হলো না। তখন ভারতীয়রা বুঝতে পারলো দুটো জিনিস। প্রথম জিনিস কি? প্রথম জিনিস হলো ইউরোপিয়ানসরা কিন্তু ভারতীয়দের ইকুয়ালি দেখে না, ইউরোপিয়ানস আর ভারতীয়দের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আর সেকেন্ড জিনিস কি বুঝলো? সেকেন্ড জিনিস বুঝলো যে আমরা যদি অর্গানাইজড হতে পারি, অর্গানাইজ হয়ে যদি আমরা নিজেদের কথাগুলো রাখতে পারি, আমরা পিটিশন দিতে পারি ব্রিটিশ পার্লামেন্টকে, তাহলে ব্রিটিশ কিন্তু আমাদের কথা শুনতে বাধ্য হবে। কারণ ইউরোপিয়ানসরাও তাই করেছিল, তারা নিজেদেরকে অর্গানাইজ করে তারপর এরা লড়েছিল এগেনস্ট দিস বিল হুইচ ওয়াজ ব্রট বাই বেথুন। তো এই দুটো শিক্ষা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনে। আর তাই ওরা ডিসাইড করলো যে প্রথম, আমরা এখন থেকে কোনো ইউরোপিয়ানসদের অ্যালাউ করবো না। আর সেকেন্ড, আমাদেরকে অর্গানাইজড হতে হবে, আমাদেরকে আরও সাপোর্ট খুঁজতে হবে ইন্ডিয়ার মধ্যে, যাতে আমরা নিজেদের কথাগুলো রাখতে পারি ব্রিটিশ পার্লামেন্টের কাছে। আর তাই তারা ডিসাইড করলো যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের ব্রাঞ্চ খুলতে হবে। একটা মেইন হেডকোয়ার্টার থাকলে হবে না। আমি যখন পিটিশন পাঠাবো ইউরোপিয়ানদের কাছে বা ব্রিটিশ পার্লামেন্টের কাছে, ভারতের বিভিন্ন জায়গার থেকে পিটিশন যেতে হবে, তাহলে ব্রিটিশরা বুঝতে পারবে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা জিনিস চাইছি। আর তাই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ডিসাইড করলো যে এখন থেকে আমাদের নিজস্ব অনেকগুলো ব্রাঞ্চ খুলতে হবে ভারতের বিভিন্ন জায়গায়। 1852 সালে অনেকগুলো ব্রাঞ্চ খোলা হলো, যেগুলো পরবর্তীকালে সেই জায়গার প্রথম অ্যাসোসিয়েশন হয়ে গেল। যেমন মাদ্রাসে যখন খোলা হলো অ্যাসোসিয়েশন, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের একটা ব্রাঞ্চ, সেটা হয়ে গেল মাদ্রাসের প্রথম অ্যাসোসিয়েশন, যার নাম হলো ব্রিটিশ ইন্ডিয়া মাদ্রাস অ্যাসোসিয়েশন, যেটাকে পরবর্তীকালে নাম চেঞ্জ করে হয়ে গেল কি, মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। বই তো মুখস্থ করো তোমরা, এবার লজিকটা বোঝো কেন সেটা প্রথম মাদ্রাসের অ্যাসোসিয়েশন। লাইকওয়াইজ বোম্বেতে 1852 সালে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনে একটা ব্রাঞ্চ খোলা হলো, আর তার নাম হয়ে গেল বোম্বে অ্যাসোসিয়েশন। এইটা হয়ে গেল বোম্বের প্রথম অ্যাসোসিয়েশন। সেই রকমভাবে বিভিন্ন জায়গায় এরকম কিন্তু অ্যাসোসিয়েশন খুলতে শুরু করলো। ফিরে আসি আমাদের মেইন জায়গা, সেটা হলো যে এই যে ভারতের বিভিন্ন জায়গায় যে অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, সেটা কি হয়ে যাচ্ছে? তাহলে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এখন শুধুমাত্র বেঙ্গলে লিমিটেড নয়, এটা হয়েছিল বেঙ্গলে মেনলি, প্রথম খোলা হয়েছিল বেঙ্গলে। বাট এখন বোঝা যাচ্ছে যে ভারতের বিভিন্ন জায়গায় এর ব্রাঞ্চ ছড়িয়ে গেছে, তাই এটা বেঙ্গলে, আমি বলতে পারি এটা শুধুমাত্র বেঙ্গলে আছে। তখন এইটাকে বলা হলো, এই অ্যাসোসিয়েশনটাকে নাম দেওয়া হলো ভারতবর্ষ সভা। পুরো ভারতে ছড়িয়ে আছে, তাই না বলো ভারতবর্ষ সভা। ক্লিয়ার? এই ভারতবর্ষ সভা বা ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের মেইন যে কাজটা ছিল, মেইন যে গোলটা ছিল, সেটা হলো নিজেকে অর্গানাইজ করা টু প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট। ভারতীয়দের নিজেদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য এই অর্গানাইজেশনটা তৈরি হলো, যেখানে ওরা অর্গানাইজ ফর্মে নিজেদের কথাগুলো, দাবিগুলো রাখবে ব্রিটিশ পার্লামেন্টের কাছে। ক্লিয়ার? এইটা ছিল ইম্পর্টেন্ট গোল। সেকেন্ড ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা তোমাদের মাথায় রাখতে হবে, আমরা যেমন দেখলাম ব্রিটিশ ইন্ডিয়া অ্যাডভোকেট একটা মাউথপিস ছিল,
ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, সেই রকমভাবেই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের একটা মাউথপিস ছিল যার নাম ছিল হিন্দু প্যাট্রিয়ট। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, খুবই মারাত্মক জিনিস, পরীক্ষাতে তো আসবেই বাবা এটা। তো এটাকে মাথায় মধ্যে একদম ঢুকিয়ে নাও যে মাউথপিস বা মুখপাত্র অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওয়াজ হিন্দু প্যাট্রিয়ট। কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে হিন্দু প্যাট্রিয়ট কার মুখপাত্র ছিল? দিস ইজ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এই যে মাউথপিস যেটা হিন্দু প্যাট্রিয়টের একজন ফেমাস এডিটর, তার নাম হলো হরিশচন্দ্র মুখার্জি। এইটা তো পরীক্ষাতে আসেই। হরিশচন্দ্র মুখার্জি ছিলেন বা এস সি মুখার্জি ছিলেন হিন্দু প্যাট্রিয়টের এডিটর। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে তো এস সি মুখার্জি ওয়াজ অলসো মেম্বার অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, কারেক্ট? তো এই পয়েন্টটা তোমাদের মাথায় রাখতে হবে, হু ওয়াজ দ্য এডিটর অফ হিন্দু প্যাট্রিয়ট? হরিশচন্দ্র মুখার্জি ওয়াজ দ্য এডিটর। এবার দেখো এই যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এর যদি আমরা কাজ দেখি, এর যে কীভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছে, এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কিন্তু সাপোর্ট করতো ভারতে যদি আরও নতুন নতুন অ্যাসোসিয়েশন তৈরি হয়, কারণ ওদের কাছে ক্লিয়ার ছিল গোলটা যে আমাদের ব্রিটিশদের কাছে জানাতে হবে, এক ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। তাই যখনই নতুন নতুন কোনো অ্যাসোসিয়েশন তৈরি হতো তারা কিন্তু সাপোর্ট করতো সেটাকে। যেমন ন্যাশনাল কনফারেন্স যখন হয়েছিল 1883 সালে বা পরবর্তীকালে 1885 সালে, যেখানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন ঘোষ মেইন রোল প্লে করেছিল, যেখানে বিভিন্ন ভারতের বিভিন্ন পলিটিশিয়ানসদের বা বিভিন্ন নেতাদের এক জায়গায় করে নিয়ে এসেছিল কলকাতায় 1883 সালের 1885 সালে, সেখানে একটা কনফারেন্স হয়েছিল ভারতীয় লিডার্সদেরকে নিয়ে। সেই কনফারেন্সটাকে সাপোর্ট করেছিল কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। অ্যান্ড লাইকওয়াইজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন তৈরি হয় 1885 সালে, তখনও কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নিজেদের সাপোর্ট জানিয়েছিল। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর মেইনসের জন্য এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবেই। এবার দেখো এই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের ব্যাপারে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যেটা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে কংগ্রেসের আগে যতগুলো অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে সেই অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে সব থেকে লংগেস্ট রানিং অ্যাসোসিয়েশন হলো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। কেন বলছি? কারণটা হলো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নষ্ট হয়ে গেছিলো। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনকে বন্ধ করা হলো কবে? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনকে বন্ধ করা হলো ইন দ্য ইয়ার 1954, যখন জমিনদারি সিস্টেম শেষ হয়ে গেছিল। যখন জমিনদারি সিস্টেমকে অ্যাবলিশ করা হলো ওয়েস্ট বেঙ্গলে, তখন এই অ্যাসোসিয়েশনটাকেও বন্ধ করে দেওয়া হলো। ক্লিয়ার? তাই আমরা বলছি যে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এখানে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন হবে, ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নয়। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সিজ টু এক্সিস্ট অ্যান্ড ইট ওয়াজ দ্য লংগেস্ট রানিং প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সব থেকে লংগেস্ট রানিং প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কি? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এইটা প্রিলিমসে কিন্তু তোমাদের পরীক্ষাতে ধরতে পারে বা যে কোনো পরীক্ষাতেই ধরতে পারে। ইটস এ কনসেপচুয়াল কোশ্চেন অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নিয়ে আমাদের কিন্তু আইডিয়া একটা হয়ে গেছে। এর বেশি কিচ্ছু পড়তে হবে না, এতটুকু পড়ে যাও, কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, চলো এবার দেখি ওদের ব্রাঞ্চেসগুলোকে নিয়ে দেখে নিই। ঠিক আছে, ব্রাঞ্চেসগুলো তৈরি হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ভারতের বিভিন্ন জায়গায়। এটা তো বললামই, ব্রিটিশ ইন্ডিয়া মাদ্রাস অ্যাসোসিয়েশন, এইটা তৈরি করেছিলেন মাদ্রাসে CY মুদালিয়া, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন অফ সাউথ ইন্ডিয়া। এই অ্যাসোসিয়েশনটাই পরবর্তীকালে নিজের নাম চেঞ্জ করে নেয়, হয়ে যায় মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। আর যিনি করেন এটা মেনলি, যার আন্ডারে সেটা মেনলি হয়, তার নাম ছিল GL চেট্টি, গজলু লক্ষ্মী নারাসু চেট্টি। এইখানে একটা জিনিস তোমাদের ভালো করে বুঝতে হবে, এই যে মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশনটা ছিল, এই শুরুয়াতটা খুব ভালো হয়েছিল, বাট ও ধীরে ধীরে নিজের পপুলারিটি হারায়। এবার প্রশ্ন হলো পপুলারিটি কেন হারায়? পপুলারিটি হারায় এই জন্য কারণ সে ব্রিটিশদের এগেনস্টে যখন রিভোল্ট হয়েছিল ইন দ্য ইয়ার 1857, মহাবিদ্রোহ যেটাকে বলা হয়, সেই বিদ্রোহে কিন্তু মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন ব্রিটিশদেরকে সাপোর্ট করেছিল, আর তাই মানুষ এক থেকে দূরে চলে যায়। ক্লিয়ার? তো এই পয়েন্টটা তোমাদের মাথায় রাখতে হবে যে কারা কারা সাপোর্ট করেছিল রিভোল্ট অফ 1857 ব্রিটিশদেরকে। এর মধ্যে একটা নাম কিন্তু আমরা পেয়ে যাই, মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হলো যে এই যে অ্যাসোসিয়েশনটা ছিল, এই অ্যাসোসিয়েশনটা সাউথ ইন্ডিয়াতে বা মাদ্রাস প্রেসিডেন্সি মানে ব্রিটিশদের তিনখানা প্রেসিডেন্সি ছিল মেনলি, বেঙ্গল, মাদ্রাস আর বোম্বে। এই মাদ্রাস প্রেসিডেন্সি প্রথম ইন্ডিয়ান ওন নিউজ পেপার, মানে কোনো পত্রিকার ভারতীয় মালিক, প্রথম এরকম কোনো পত্রিকা যার ভারতীয় মালিক মাদ্রাস প্রেসিডেন্সিতে, সেটা ছিল ক্রেসেন্ট। আর এই ক্রেসেন্ট পত্রিকাটা বার করতো কারা? মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা এটা মেন্সের জন্য মাথায় রাখতে পারো, মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশনের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন লন্ডনে, তার নাম ছিল ম্যালকম লেভিল। এইটা আমাদের পরীক্ষা আসার চান্স খুবই কম, বাট কোনো একখানা পরীক্ষাতে এসেছিল, তাই আমি এই ইনফরমেশনটা দিয়ে রেখেছি তোমাদেরকে। ঠিক আছে, এটাকে একটু
জাস্ট দেখে নেব। নেক্সট 1852 সালেই আরেকটা ব্রাঞ্চ খোলা হয় ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের, সেটার নাম হলো বম্বে অ্যাসোসিয়েশন। আর সেটা খোলেন কে? দাদাভাই নারোজি। দাদাভাই নারোজি ওয়াজ ভেরি 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 ইন্সপায়ার্ড বাই দ্য ওয়ার্কস অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। তাই ওরা কি করলো, তাই উনি ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে উনি একটা অ্যাসোসিয়েশন খুললেন যার নাম হলো বম্বে অ্যাসোসিয়েশন। ক্লিয়ার? অ্যান্ড দিস অর্গানাইজেশন বিকেম দ্য ফার্স্ট পলিটিক্যাল অর্গানাইজেশন অফ বম্বে। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, মাথায় ঢুকিয়ে নাও এটা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হলো 1852 সালে ডেকান অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়, যেটা তৈরি করেছিলেন গোপাল হরি দেশমুখ। গোপাল হরি দেশমুখ 1852 সালে ডেকান অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। আর এটাও কিন্তু ইট ওয়াজ এ ব্রাঞ্চ অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। তাহলে তিনখানা ব্রাঞ্চ আমরা পড়ে নিয়েছি, মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, বম্বে অ্যাসোসিয়েশন আর ডেকান অ্যাসোসিয়েশন। তাছাড়াও আর কয়েকটা ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন আছে যেগুলো ব্যাপারে জেনে গেলে একটু ভালো হয়। যেমন 1859 সালে একটা তৈরি হয় অ্যাসোসিয়েশন যার নাম ছিল আউথ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছিলেন রাজা দক্ষিণারঞ্জন মুখার্জি। এই যে রাজা দক্ষিণারঞ্জন মুখার্জি, উনিও কিন্তু ব্রিটিশদেরকে সাপোর্ট করতেন। ঠিক আছে, ব্রিটিশদেরকে সাপোর্ট করতেন উনি, তাই ওনাকে রাজা টাইটেলটা দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে আউথ ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আরেকটা পেলাম, যিনি যারা ব্রিটিশদেরকে সাপোর্ট করেছিলেন ডিউরিং দ্য রিভোল্ট অফ 1857। এবার দেখো আরেকটা দেখে নিই এখানে 1861 সালে, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, জাতীয় গৌরব সম্পাদনী সভা বলে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় সোসাইটি ফর দ্য প্রমোশন অফ ন্যাশনাল ফিলিং। এইটা তৈরি করেছিলেন রাজনারায়ণ বাসু। কে তৈরি করেছিলেন? রাজনারায়ণ বাসু। এই রাজনারায়ণ বাসুকে আমরা কি বলে জানি? রাজনারায়ণ বসুকে জানি আমরা গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজমকে রাজনারায়ণ বাসু। তোমরা হয়তো শুনেছো হিন্দু মেলা বা জাতীয় মেলা, রাইট? হিন্দু মেলা বা জাতীয় মেলা অনেক জায়গায় বলা হয়েছে যে এই যে সোসাইটিটাই পরবর্তীকালে হিন্দু মেলা বা জাতীয় মেলাতে রূপান্তরিত হয়ে যায়। এই হিন্দু মেলা বা জাতীয় মেলা যখন ইনোগ্রেশন হয়, সেই ইনোগ্রেশনটা কে করেছিলেন? সেই ইনোগ্রেশনটা করেছিলেন 1867 সালে রাজনারায়ণ বাসু। তাহলে আরেকটা প্রশ্ন যেটা আসে যে হিন্দু মেলা কে তৈরি করেছিল? তার নাম হলো নবগোপাল মিত্র, যাকে আমরা কি নামে জানি? ন্যাশনাল মিত্র। সেগুলো নিয়ে পরবর্তীকালে পড়ব। ক্লিয়ার? আচ্ছা, 1866 সালে 1866-এ আরেকটা অ্যাসোসিয়েশন তৈরি হয় যার নাম হলো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনটা তৈরি করে কে? দাদাভাই নরোজি। আর এটাও কিন্তু ভারতের বাইরে হয়, সেটা কোথায় হয়? লন্ডনে হয়। তাছাড়া কারা আর ফাউন্ডার্স ছিল? ফিরোজ শাহ মেহতা ছিল, বাদরুদ্দিন তৈয়াবজি ছিল, আর মনমোহন ঘোষ ছিল। এই তিনটে ইনফরমেশন জাস্ট মাথায় রাখবে, হয়ে যাবে। আর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে তৈরি করেছে? দাদাভাই নরোজি। প্রিলিমসে আসতে পারে। কোথায় তৈরি হয়েছে? লন্ডনে তৈরি হয়েছে। আর ইয়ারটা একটু মাথায় রাখবে, 1866-এ। চলো একটা অ্যাসোসিয়েশন দেখে নিই আজকে, সেটা হলো 1870 সালে। 1870 সালে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল যার নাম হলো ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। সেটা তৈরি করেছিলেন ম্যারি কার্পেন্টার। কোথায় তৈরি করেছিলেন? লন্ডনে তৈরি করেছিলেন। এই অ্যাসোসিয়েশনটা তৈরি করার পেছনে আমাদের কেশবচন্দ্র সেনের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল ছিল। তাই আমরা বলতে পারি যে ন্যাশনাল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নট জাস্ট ম্যারি কার্পেন্টার বা কেশবচন্দ্র সেন অলসো প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এখানে একটা ইনফরমেশন মাথায় রাখবে যে ম্যারি কার্পেন্টারের কে ছিলেন? ম্যারি কার্পেন্টার অ্যাকচুয়ালি ছিলেন, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই ইনফরমেশনটা বলছি, রাজা রামমোহন রায়ের বায়োগ্রাফার ছিলেন। বায়োগ্রাফার অফ রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায়ের বায়োগ্রাফার কে ছিলেন? ম্যারি কার্পেন্টার। তো ঠিক আছে, আজকে এতটুকুই আমরা রাখছি। তা পরের দিন আমরা বাকিগুলো দেখব। তোমরা এইগুলো একটু নিজেদেরকে সময় দাও, নিজেদেরকে এইগুলো দেখে নোটস বানাও, নোটস বানিয়ে নিজেরা কিন্তু এইগুলোকে পড়াশুনো করো, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাবে, এই গ্যারান্টিটা আমি দিচ্ছি। প্রিলিমস মেইনস এখান থেকে কোশ্চেন পাবে। তো এইগুলোকে ভালো করে পড়ো। আমরা পরের দিন বাকি যে অ্যাসোসিয়েশনসগুলো আছে পরের ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, সেইগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব। ক্লিয়ার? তাহলে আজকে এতটুকু রাখছি, পরের দিন আবার দেখা হবে। গুড বাই।